বাংলা গল্পের নতুন ঠিকানা। আপনারা শুনছেন স্টোরি বাংলা। আর আজকে স্টোরি বাংলার বিশেষ নিবেদন সজীব মাহমুদ নীলের কলমে নরকের ত্রাস। গল্প পাঠে রৌনক, গল্পের সূত্রধর রিতম। শুরু হচ্ছে নরকের ত্রাস। যতীন, 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 যতীন ওঠো। এইবার আর শুধু কড়া নাড়ার আওয়াজ নয়, সেই সাথে ভেসে আসছে একটা নারী কণ্ঠ। একবার নয়, দুইবার নয়, তিনবার সে নাম ধরে ডেকেছে। আর তিনবারই স্পষ্ট নিজের নামটা শুনতে পেয়েছে যতীন। অর্থাৎ ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এই ঝড় বৃষ্টির রাতে সত্যিই কেউ তার দরজায় এসে দাঁড়িয়েছে, এবং যে দাঁড়িয়েছে সে একজন স্ত্রীলোক। আর সে যতীনকে চেনে। বিছানা থেকে ধর্মর করে উঠে বসল যতীন। এত রাতে কোন স্ত্রীলোক আসবে তার কাছে? যদিও কিছুটা ইতস্তত হলো, কিন্তু এই কঠিন ঝড় বৃষ্টির রাতে একজন স্ত্রীলোক বাইরে দাঁড়িয়ে থাকবে আর সে বিছানায় বসে সেই স্ত্রীলোকের এখানে আসার কারণ খুঁজতে বসবে, এমন ছেলে যতীন নয়। যতীন উঠে গিয়ে দরজার পাল্লা খুলে দিল, আর দিতেই ঘরের ভেতর হুড়মুড় করে ঢুকে পড়ল দলা পাকানো ভেজা বাতাস। আর সেই সাথে একজন স্ত্রীলোক, পুরো শরীর ভেজা, পরনের পাতলা শাড়ি লেপটে গিয়েছে যুবতীর পুরো শরীরে। চুলের ডগা দিয়ে গড়িয়ে পড়ছে জলের ফোঁটা। যুবতীটি যে অনেকক্ষণ ধরে বাইরে ঝড় বৃষ্টির মধ্যে কাটিয়েছে সেটা বোঝা যাচ্ছে শরীরের আলু থালু অবিন্যস্ত পোশাক আশাক দেখে। বয়স 18-র বেশি হবে না। লণ্ঠনের লাল আলোয় যুবতীর বিধ্বস্ত চেহারার দিকে অবাক হয়ে তাকিয়ে প্রশ্ন করল, কে তুমি? প্রশ্নটা শুনে যুবতীর ঠোঁটের কোণে যে হাসিটা ফুটে উঠল তা মোটেও ভালো লাগলো না যতীনের। যতীন লক্ষ্য করল ধীরে ধীরে সেই হাসির গভীরতা বাড়ছে। এক পর্যায়ে সেটা প্রকাশ পেল শ্লেষ হয়ে। চিনতে পারোনি বুঝি? যতীন আরো একবার ভালো করে তাকালো যুবতীর দিকে। না, ভুল হচ্ছে না। যুবতীকে চেনা তো বহুদূর, এর আগে কখনো দেখেও নি সে। অথচ যুবতীর প্রশ্নে আত্মবিশ্বাস আছে। অপ্রস্তুত তো ছিলই, এইবার যেন খানিকটা ঘাবড়ে গেল যতীন। বলে কি মেয়েটা? সে তাকে কিভাবে চিনবে? যতীনের অমন ভ্যাবা চাকা খেয়ে থাকা চেহারা দেখে যুবতীর হাসিটা যেন আরো চওড়া হলো, আর পরক্ষণেই প্রকাশ পেল একটা খিলখিলে শব্দ। মেয়েটা হাসছে, দুলে দুলে হাসছে। পাগল নাকি? দেখে তো তেমনটা মনে হয় না, বরং গেরস্ত ঘরের মেয়ে বলেই মনে হয়। কি হলো, এমনভাবে হাসছো কেন? তুমি কে? আর এই ঝড় বৃষ্টির রাতে বাইরে বেরিয়েছো কেন? এই শেষের কথাটা বলতেই যুবতীর হাসিটা যেন এক মুহূর্তে বদলে গেল মন খারাপে। একজন মানুষ হাসতে হাসতে চোখের পলকে চোখের কোণে এমন জল জমাতে পারে, আর সেটা গড়াতে পারে গাল বেয়ে, তা যতীনের জানা ছিল না। যতীন অবাক হয়ে দেখল কয়েক সেকেন্ড আগেও যে মেয়েটার মনে ফুর্তি ছিল এখন তারই চোখ ছলছল করছে। ঘরই তো নেই আমার, যাবো কোথায়? ঘর নেই? এ আবার কেমন কথা? যতীন প্রশ্ন করল। ঘর নেই? না, নেই। এতদিন যেখানে ছিলাম সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। কেন তাড়িয়ে দিয়েছে কেন? যুবতী কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর দিল না। কান্নার বেগ বাড়ছে। একটু আগে হাসতে গিয়ে যেমন শরীরটা দুলে দুলে উঠছিল, সেই দেহটাই কান্নার বেগ সামলাতে না পেরে কেঁপে কেঁপে উঠছে। যতীনের হৃদয়টা যেন ক্ষতবিক্ষত হয়ে উঠছে সেই কান্নায়। অথচ মেয়েটি তার আপন কেউ নয়, এমনকি নামটা অবধি জানে না। কিন্তু এই ব্যথা মিথ্যা নয়। মেয়েটার কথা ভেবে বুকের ভেতরে যতীন যে চিনচিনে ব্যথা অনুভব করছে তা কেবলই আপনজনের জন্য হয়। কিন্তু যতীনের এই মুহূর্তে মনে হলো মেয়েটিও যেন তার কত চেনা, কত আপন, কত কাজের। কষ্ট, দুঃখ, বেদনা কেবল তার একার নয়, যতীনেরও। যতীন আর একবার তাকালো মেয়েটির দিকে।
অনেকক্ষণ বৃষ্টিতে ভিজে শরীরে কাঁপুনি ধরেছে। খানিকটা ইতস্তত করে বলল, তুমি তো ভিজে আছো, বলছি শুকনো কাপড় দিলে পরবে? সম্মতিসূচক মাথা নাড়ায় যুবতী। যতীন ঘরের কোণে এক টাঙানো দড়িতে ভাঁজ করে রাখা গামছা আর সেই সাথে নিজের জামা কাপড় এনে মেয়েটার হাতে দিল। তারপর দরজার দিকে এগিয়ে যেতেই মেয়েটি বলে উঠল, তুমি কোথায় যাচ্ছ? কেন, বাইরে? দেখছো না কেমন ঝড় উঠেছে? আর যে আমাকে আশ্রয় দিয়েছে সে কি আমার পর? যতীনের পুরো শরীরে যেন একটা শিহরণ খেলে গেল। মেরুদণ্ড দিয়ে বয়ে গেল একটা হিম শীতল ঠান্ডা স্রোত। সে কি ঠিক শুনেছে? মেয়েটি কি সত্যিই তাকে ঘরে থাকতেই বলল? কণ্ঠ ধরে আসছে যতীনের। বলল, আমি? সে ঠিক কি বলতে চাইল বোঝা গেল না। এতক্ষণ তবুও কণ্ঠে কিছুটা জোর ছিল, কিন্তু এইবার যেন সেটাও রুদ্ধ হয়ে গেল। কারণ এরই মধ্যে যুবতীর শাড়ির আঁচল লুটোপুটি খাচ্ছে ঘরের মেঝেতে। মাথাটা কেমন ঝিমঝিম করছে। তার জীবনে যে হঠাৎই এমন একটা ঘটনা ঘটবে সে কখনো কল্পনাও করেনি। যতীনের চোখ দুটো স্থির, শরীরটা যেন পাথরের মূর্তিতে পরিণত হয়েছে। শিল্পীর গোটা জীবনের নিখুঁত চিত্রকর্ম একে একে উন্মোচন হতে লাগলো তার চোখের সামনে। সকালের আগে ঝড় বৃষ্টি থামবে বলে তো মনে হয় না। কাল সকালে না হয়? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, কোথায় যাব আমি? বুকটা হু হু করে উঠল যতীনের। একজন 17-18 বছর বয়সী যুবতী মেয়ে কতটা অসহায় হয়ে পড়লে তার মতো একজন অচেনা মানুষকে এমন প্রশ্ন করে, সেইটুকু ওজন করার ক্ষমতা আছে যতীনের। তাহলে কি সে সত্যি বলছে? সত্যিই তো তার যাওয়ার কোনো জায়গা নেই। তাই বা হয় কি করে? এতদিন তো সে আর পথে পথে ঘুরে বেড়ায়নি। হঠাৎই যতীনের মনে পড়ল, আগে কোথায় যেন ছিল মেয়েটা। কোনো এক কারণে তাকে তাড়িয়ে দিয়েছে সেখান থেকে, যদিও কারণটা বলেনি। যতীন প্রশ্ন করল, তাহলে তুমি এখন কোথায় যাবে? প্রশ্নটা শুনে যতীনের দিকে ফ্যাল করে তাকালো যুবতী। সে দেখল মেয়েটির দুই চোখ আবারও ছলছল করছে। এই বুঝি টুপ করে কাঁপতে থাকা মুক্তোর মতো অশ্রুটুকু গড়িয়ে পড়বে গাল বেয়ে। বলল, তুমি আমাকে এখানে থাকতে দেবে? আমি সব কাজ করতে পারি। একেবারেই অপ্রত্যাশিত প্রস্তাব। যতীন মেয়েটাকে চেনে না, আগে দেখেনি কখনো। তাছাড়া সে নিজে একজন অবিবাহিত মানুষ, ঘরও একটাই। এমন অবস্থায় বাড়িতে একজন যুবতী নারীকে আশ্রয় দেওয়া তো আর মুখের কথা নয়। 10 জনে 10 কথা বলবে। আর তাছাড়াও নিজেকে সাধু সন্ন্যাসী ভাবে না সে। 28 বছরের এই জীবনে ভুলের শেষ নেই। মেয়েটা বোধহয় বুঝতে পারল যতীনের মনের অবস্থা, আর বুঝতে পেরেই বলল, আমি লুকিয়ে থাকবো, কেউ দেখতে পাবে না। মেয়েটির এমন শিশু সুলভ কথায় এই পরিস্থিতিতেও হাসি পেল যতীনের। ভালো বলেছে, লুকিয়ে থাকলে কেউ দেখতে পাবে না। কিন্তু যে ঘরে এই গ্রামের প্রতিটি যুবকের অগাধ বিচরণ, সেই ঘরে ঠিক কোথায় লুকিয়ে রাখলে বাকিদের নজরে আসবে না সেটা ভেবেই হাসি পেল। কিন্তু সেটা প্রকাশ না করেই বলল, দেখো, এই ঘরে লুকিয়ে থাকার জায়গা নেই। আজকে ঝড় বৃষ্টি বলে কেউ আসেনি, না হলে সর্বক্ষণই এখানে লোকজন যাওয়া আসা করে। তাতে কি হয়েছে? আগে আসতো, এখন আসবে না। আমার জন্য এইটুকুও কি করতে পারবে না যতীন? নিঃশ্বাস ভারী হয়ে আসছে যতীনের। কারণ একটু আগে যে মেয়েটা তার হাত 3 দূরে দাঁড়িয়েছিল, এখন সে এগিয়ে এসেছে তার কাছে। নরম কোমল শুভ্র হাতটা রেখেছে যতীনের চিবুকে। সে হাত মোটেও স্থির নয়, প্রতিনিয়ত আলোড়ন তুলছে যতীনের পুরো পৌরুষে। যতীনের পা কাঁপছে, বুকের ভেতরে কারা যেন হাতুড়ি পিটোচ্ছে। 2 চোখের পাতা বুঝে আসছে এ মন ভোলানো মাতাল করা অনুভূতিতে। নিজের ওপর থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে নিজেরই কর্তৃত্ব। আর দাঁড়িয়ে থাকতে পারল না, 2 পা পিছিয়ে এসে ধপ করে বসে পড়ল বিছানায়। লণ্ঠনের আলো কমে আসছে। দেখতে দেখতে 2 বার দপদপ করে জ্বলে উঠেই নিভে গেল অগ্নিশিখা। আর নিভে যেতে ঘরের প্রতিটা কোণে গুপটি মেরে কুণ্ডলি পাকিয়ে অপেক্ষা করা অন্ধকারেরা একেবারে ঝাঁপিয়ে পড়ল। আর সেই সাথেই যতীন অনুভব করল
এইবার আর একটা নয়, দুটো হিম শীতল ঠান্ডা হাত আলোড়ন তুলেছে তারই নগ্ন বুকে। বুলুদের বাড়ির ধেড়ে মোড়গের তীক্ষ্ণ ডাকে চমকে উঠল যতীন। তার মানে সকাল হয়ে গিয়েছে। ইস, বড্ড দেরি হয়ে গেল। ধড়মড় করে উঠতে গিয়েও ওঠা হলো না। পুরো শরীরটা যেন অবশ হয়ে আছে, আর সেই সাথে মনে হলো বুকের ওপর কিছুর একটা উপস্থিতি। চোখ খুলে তাকালো যতীন, আর তাতেই অবাক, বিস্ময় আর হতভম্বের মতো ফেল ফেল করে তাকিয়ে থাকলো। যতীন দেখল তাকে শেষ অবলম্বনটুকুর ন্যায় আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে অঘোরে ঘুমোচ্ছে গতকাল রাতের সেই মেয়েটি। রাতের বেলায় যুবতীর চেহারা ভালো করে দেখতে পায়নি যতীন, কিন্তু এইবার মাথার পাশে জানলা দিয়ে আসা রোদের ছিটাতে যে মুখটা ওর চোখের সামনে ভেসে উঠল, তাতে ওর মুখ হাঁ হয়ে গেল। নারীর সৌন্দর্য থাকবে এটাই চিরসত্য, কিন্তু এমন বিভৎস সুন্দর! এই চেহারা রূপকথার রাজকন্যাকেও হার মানায়। এত সুন্দর কি মানুষ হয়? দ্বন্দ্বে পড়ে যায় যতীন। শরীরটা কেঁপে উঠল দুবার, আর তাতেই বুকের ওপর আছড়ে পড়ে থাকা শরীরটাও নড়ে উঠল। ঘুম ভাঙে যুবতীর। যুবতী চোখ খুলে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলো যতীনের অমন বিধ্বস্ত চেহারার দিকে, তারপর উঠে বসল। যতীনের ঘোর কাটতে সময় লাগলো, আর কাটতেই প্রথমেই সে জিজ্ঞাসা করল, নাম কি তোমার? কিছুই তো শোনা হলো না। তোমার গ্রাম কোথায়? যুবতী সহজ সরল কণ্ঠে জবাব দিল, যৌবনা, বিষ্ণুপুরে আমার মামার বাড়ি। যতীন হিসেব করল, এখান থেকে বিষ্ণুপুরের পথ প্রায় মাইল 30। এর মধ্যে কিছুটা যেতে হয় নৌকা পথে, বাকিটা গরুর গাড়িতে। যদি ভাগ্যে গাড়ি মেলে তবেই, অন্যথা দুটো পাই একমাত্র সম্বল। সে তো অনেক পথ, তুমি একা এসেছো? মাথা নাড়ায় যৌবনা। হ্যাঁ, সে একা এসেছে, তবে কিভাবে এসেছে এবং কোন উপায় বা সেই পথ পাড়ি দিয়েছে তার কিছুই বলল না। এরপর যৌবনা কোথায় যাবে এবং তার কোনো আত্মীয় স্বজন আছে কিনা, এইসব প্রশ্নের উত্তরে যৌবনা যে লম্বা ইতিহাস বর্ণনা করে গেল, তার সারাংশ হলো এই: জন্মের পূর্বে বাবা এবং জন্মের 2 বছর পর মাকে হারিয়ে বাকি জীবনটা সে মামার কাছেই মানুষ। মামা মধুবাগচির দরিদ্র সংসার, একদিকে সংসারের অর্থাভাব আর অন্যদিকে মোড়লের পাওনা কড়া সুদ। সব মিলিয়ে মধুবাগচি যখন দিশেহারা, ঠিক তখনই আলোর কিরণের মতো হাজির হলো মোড়ল রাধা মাধব চাটুর্যে। প্রস্তাব দিল, একমাত্র ভাগ্নি যৌবনাকে যদি উনি মধুর হাতে তুলে দেন, তাহলে ঋণের টাকা তো বটেই, এমনকি সারা জীবনের ভাত কাপড়ের কোনো অভাব থাকবে না। সব দায়িত্ব নিজের কাঁধে নেবেন রাধা মাধব চাটুর্যে। রাধা মাধব চাটুর্যের 4টি স্ত্রী তখন বর্তমান। রাধা মাধবের অর্থের যেমন অভাব নেই, তেমনই সেই অর্থ ব্যয় করার জায়গারও অভাব নেই। আর তারই অন্যতম মাধ্যম হল নারী। সুরার পর এই একটি মোহ এই 67 বছর বয়সে এসেও ত্যাগ করতে পারেননি তিনি। আর তাই মধুবাগচির ভরা যৌবনে পা দেওয়া যৌবনাকে তিনি যখন ভেজা কাপড়ে নদীর ঘাট থেকে জল নিয়ে আসতে দেখেছেন, তখনই মজে গিয়েছেন। আর তার রেশ এসে ঠেকল মধুবাগচির কান অবধি। মধুবাগচি প্রথমে অমত করলেও নিজের এই কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে মাথা নত করতে বাধ্য হল। কিন্তু যৌবনার শির উঁচু, আর তাই সুযোগ পেতেই কোনো দিক না ভেবে সে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। তিনকুলে তার আপন বলতে ওই মামা মামি। সে জানে মাথা গোঁজবার ঠাঁই তার নেই, তবুও একজনের 5 নম্বর বউ হতে সে রাজি নয়। আর সেই মানুষটার বয়স যদি দাঁড়ায় জীবনের শেষ প্রান্তে, তাহলে সেটা অসম্ভব। যতীন সবটা শুনল, কিছুক্ষণ ভাবল, তারপর বলল, দেখো, তুমি একজন অবিবাহিত মেয়ে। এইভাবে এক ঘরে থাকলে লোকে সেটা ভালো চোখে দেখবে না যৌবনা। কেউ জানবে না। তাই আবার হয় নাকি? আমি বললেই হয়। আমার কাছে কতজনে আসে, একটাই ঘর আমার, তোমাকে লুকিয়ে রাখবো কোথায়? তোমার ওদের সাথে এত কি? এখন তো আমি আছি, এতে হবে না বুঝি? তুমি শুধু এখন থেকে ওদের বাড়িতে আনবে না। যতীন যে একজন পাক্কা জুয়ারু
সারা দিন রাত ভর এই ঘরে বসেই তাসের আড্ডা। মাঝে মাঝে পানীয়র ব্যবস্থা থাকে, না বললে অস্বীকার করা হবে, তবে সেটা কালে ভদ্রে। এটাই যতীনের জগৎ। তাস খেলাটা ওর নেশায় পরিণত হয়েছে, এটা ছাড়া তার চলে না। এই সব কিছু কেমন ঝুরঝুর করে ভেঙে পড়ল যৌবনার ওই একটি মাত্র কথায়। যতীনের গোটা জগৎটাই কেমন যেন উথাল পাথাল হয়ে উঠল। বাতাসে কেবল একটি স্বর, এখন তো আমি আছি, এতে হবে না বুঝি? হবে, হ্যাঁ হবে। যতীনের পুরো জগতে যদি যৌবনা ছাড়া আর কিছুই না থাকে, তবুও এতটুকু কিছু যায় আসে না যতীনের। এক লহমায় জীবনের গতিটা যেন অন্যদিকে মোড় নিয়ে ঘুরে গেল। এ এমন একটা পথ, যে পথে হাঁটার স্বপ্ন যতীনের আগে কখনো দেখেনি। যৌবনার মতো তারও বাবা মা মারা গিয়েছে খুব ছোটবেলায়। বাবা মারা যাওয়ার সময় যতীন খুব একটা বুঝতে শেখেনি, কিন্তু মা যখন কলেরায় মরল তখন যতীন বুঝতে শিখেছে। যতীনের মায়ের মতো আরো কত মানুষ মরল। দীনেশদের বাড়ির পাশ দিয়ে গেলে বুকটা হুহু করে ওঠে যতীনের। কলেরার থাবা একটি মানুষকেও রেহাই দেয়নি। দীনেশ ওরই বন্ধু। কতদিন ওরা দুপুরে চৌধুরীদের বাগানে লিচু চুরি করেছে, সেই সব এখন ইতিহাস। শেষ অবধি মায়ের মাথার কাছে এসে বসেছিল যতীন। বসে থাকতে থাকতে খানিকটা ঝিমুনি এসেছিল, বোধহয় ঘুমিয়ে পড়েছিল। আর সেই ফাঁকেই মা যে কোথায় চলে গেল তা যতীন জানে না। কেবল পড়ে রইল মায়ের নিথর দেহটা। কলেরায় মরা, দাহ করবে কে? সবাই নিজের প্রাণ নিয়ে বাঁচে। মায়ের দেহটা পড়ে থাকলো 3 দিন। 4 দিনের দিন বাবার এক বন্ধু এসে দেহটা কোনো মতে দাহ করেছিল। এর আগেও লোকটিকে যতীন অনেকবার দেখেছে। বাবা মারা যাওয়ার পরেও লোকটি এসেছে এবং যতীনের খোঁজ খবর নিয়ে বাড়ির বাইরে থেকেই চলে গিয়েছে। যতীন লোকটিকে কখনোই বাড়ির ভেতরে ঢুকতে দেখেনি, এখনো ঢোকে না। অথচ লোকটি নিয়মিত খোঁজ খবর রাখে যতীনের। লোকটি কে? বাবার সাথে তার কেমন সম্পর্ক ছিল? সেই বা তার এত খোঁজ খবর কেন নেয়? কখনো যদি যতীনের কোনো প্রয়োজন হয় তাহলে তাকে কোথায় পাবে? এই সব প্রশ্নের উত্তর যতীন পায়নি। শুধু জানে লোকটির নাম নকুল কুমার। এছাড়া যতীন আর কিছুই জানে না। অথচ লোকটির নিয়মের কোনো নড়চড় হয়নি। নকুল কুমার ঠিক 3-4 দিন বাদে বাদেই আসবে, এসে বাইরে থেকেই ডাকবে। শান্ত শুভ্র সেই স্বর। যতীন বাইরে গিয়ে প্রতিবারই আবিষ্কার করে নকুল কুমার হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে। যতীন কাছে গিয়ে দাঁড়ায়। নকুল কুমার ওর কাঁধে একটা হাত রাখে, তারপর চোখের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। সেই চোখের তল খুঁজে পায় না যতীন। তাকিয়ে থাকতে থাকতে একটা মৃদু হাসির রেখা ফুটে ওঠে নকুল কুমারের ঠোঁটে। এরপর আর একটিও কথা না বলে ঠিক যেভাবে এসেছিল আবার সেইভাবেই চলে যায়। এটাই জীবন যতীনের। কিন্তু এই চলন্ত জীবনে হঠাৎ করে যে কোনো নারীর আগমন ঘটবে, এটা তার ভাবনার অতীত। ফলাফল বাড়ির আড্ডা বন্ধ হলো। বন্ধুরা প্রথম প্রথম অবাক হলো ঠিকই, কিন্তু তারপর অন্য আসর খুঁজে নিল। যদি কেউ নিজে থেকে বাড়িতে আসতে নিষেধ করে তাহলে সেখানে যাবার প্রশ্নই আসে না। আর এতেই এতদিনের তার চেনা জগৎ থেকে, জগতের মানুষগুলো থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়ল যতীন। এখন তার জীবনে কেবল একটি মানুষ, আর সে হলো যৌবনা। এই কদিনে যৌবনা যতীনকে যে বাঁচার স্বাদ জুগিয়েছে তা কখনোই আর কিছুতে পায়নি যতীন। আর তাই যতীন বুঝতেও পারেনি তার জগৎ ছোট হতে হতে এতটাই সংকীর্ণ হয়ে এসেছে যে গ্রামে এত বড় একটা ঘটনার কোনো কথাই যতীনের কান অবধি পৌঁছায়নি। কিন্তু যতীনের কানে না পৌঁছালেও এরই মধ্যে এই গ্রাম তো বটেই, এমনকি আশেপাশের গ্রামগুলোতেও বিরাজ করছে একটা থমথমে চাপ চাপ আতঙ্ক। কারুর মৃত্যুও যে এমন করে লোকের মনে হাড় কাঁপানো শিহরণ জাগিয়ে তুলতে পারে, সেটা বোধহয় কারোরই ধাতব্যের মধ্যেও ছিল না। কিন্তু যে হত্যাকারী শিকারকে কেবল খুনই করে থেমে থাকে না, বরং দেহটাকে আখের ছোবলার মতো ছিবড়ে করে দিতে পারে, সে আর যাই হোক মানুষ হতে পারে না। মানুষ হওয়া সম্ভবই নয়। যদি তাকে মানুষই বলতে হয় তাহলে তার আকার ঠিক ততটা
যতটা হলে একজন মানুষকে দুই হাতে ধরে ভেজা গামছার মতো চিপতে সুবিধা হয়। দেহ থেকে সব রস শুষে নিয়ে তৃপ্তির ঢেকুর যে তোলে তাকে কি মানুষ বলা চলে? অর্থাৎ যুদ্ধটাও অসম। অদৃশ্য এই রাবণের সাথে লড়াই করতে করতে এমন দুঃসাহস করতেও সাহস লাগে, আর লাগে মনোবল। কিন্তু এই দুটোর একটিও আপাতত কারোর মধ্যেই দেখা গেল না। আর তাতেই দ্বিতীয় অঘটনটাও ঘটল ঠিক 7 দিনের মাথায়। গ্রামের মানুষ সবে তখন ভয়কে কাটিয়ে উঠতে শুরু করেছে, তখনই শোনা গেল মৃত্যুদের পুকুর পাড়ে একইভাবে পড়ে আছে গোবিন্দের দেহটা। দেখতে দেখতে ভিড় জমে গেল পুকুর পাড়ে, আর সেই সাথে বাতাসে জমতে শুরু করলো আতঙ্ক। উপস্থিত সকলেই দেখল মানুষ নয়, যেন একটা মোটা কাঁথা জল থেকে তুলে পেঁচিয়ে জল ছাড়ানো হয়েছে। দুই চোখ খোলা, পুরো শরীর ফ্যাকাশে, জায়গায় জায়গায় ফেটে চিড়ে গিয়েছে, ঠিক যেন আখের ছিবড়ানো ছাল। গোবিন্দের বউয়ের রাজাহাড়িতে ভরে উঠল চারপাশের বাতাস। মনিকা একটু বাদে বাদেই আছড়ে পড়তে লাগলো মাটিতে। কিছুই নেই, কিছুই হবে না, আর কিছু করা সম্ভব নয়। এই অবস্থায় মনিকাকে এক নতুন জীবন দিয়েছিল গোবিন্দ, আর এইবার গোবিন্দর মৃত্যুতে তার বেঁচে থাকার শেষ অবলম্বনটুকুও হারিয়ে গেল। আর তাতেই গোবিন্দের মৃত্যুর ঠিক পরের দিন সকালে গ্রামের কয়েকজন আবিষ্কার করল গোবিন্দের দেহটা ঠিক যে গাছের তলায় পড়েছিল তারই একটা ডালে গলায় শাড়ির আঁচল পেঁচিয়ে ঝুলছে মনিকার নিথর দেহটা। গোবিন্দর মৃত্যুতে সবার শোক ছিল মূলত মনিকার জন্যই। এবার সেটাও আর রইল না। দুপুরবেলা ডাকাডাকি করার পরেও যখন ঘরের ভেতর থেকে কেউই বেরিয়ে আসলো না, তখন খানিকটা অবাক হয়ে এক পা ঘরের ভেতরে রাখলো ঘনারাম। আর রাখতেই নাকে একটা মাংস পচা গন্ধে ভেতরটা একেবারে ঘুলিয়ে উঠল। ঘরের ভেতরটা ফাঁকা। ঘনারাম খানিক অবাকই হলো, এই যতীনটা আবার ঘর দুয়ার খুলে রেখে কোথায় গেল? অন্য সময় হলে হয়তো সে ঘরের ভেতরে বসে কিছুক্ষণ অপেক্ষা করত, কিন্তু সেই দিন যতীন যেভাবে কথাগুলো বলেছিল সবাইকে উদ্দেশ্য করে, তারপর আর ঘরের ভেতরে যাওয়া শোভা পায় না। কিন্তু কাজটাও তো জরুরি। হয়তো ঘনারামকে বাড়িতেও আসতে হতো না, কিন্তু বেশ কিছুদিন হলো যতীনের কোনো দেখা নেই। আর তাই অগত্যা সে নিজেই এসেছে বাড়ির ওপর। কিন্তু বাড়িতেও যখন যতীনের দেখা পেল না, তখন অগত্যা আবারও নিজের বাড়ির দিকে হাঁটা শুরু করলো ঘনারাম। যতীনের বাড়িটা একেবারে গ্রামের শেষ প্রান্তে। এই বাড়িটার পর আর কোনো বাড়ি নেই। এখান থেকেই শুরু হয়েছে গ্রামের বিস্তীর্ণ মাঠ। বেশ খানিকটা চলেই এসেছে, হঠাৎ যতীনকে দেখে দাঁড়িয়ে পড়ল। তারপর হাঁক ছাড়ল, যতীন, আরে এই যতীন, দাঁড়া ভাই, দাঁড়া দাঁড়া যতীন। প্রথম দুবার ঘনারামের হাঁক ডাক যতীনের কানে না পৌঁছালেও শেষের ডাকে সে পিছন ফিরে তাকালো। তারপর ঘনারামকে দেখে দাঁড়িয়ে পড়ল। এইদিকে ঘনারাম ততক্ষণে ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে তার ঠিক সামনে। তোর বাড়ির উপর গিয়েছিলাম, গিয়ে দেখি তুই নেই। তা হাতে ব্যাগ দেখছি যে, হাটে গিয়েছিলিস নাকি? হ্যাঁ। ভালো ভালো, তোর তো দেখাই পাওয়া যায় না। তা কাজ কদ্দূর ভাই? কোন কাজ বলতো? সে কি রে, তোকে যে বললাম। ও না, হবে না, তুই বরং অন্য কাউকে খুঁজে নে। যতীনের কথায় ঘনারামের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বলল, ভাই ভাই এমন করিস না ভাই, তুই তো জানিস তোকে ছাড়া এ কাজ হবে না। লক্ষ্মী ভাইটা আমার, এমন করিস না। না, কেন বিরক্ত করছিস? আর হ্যাঁ শোন, এই সব কাজ এই যতীন আর করবে না। বলেই যতীন আর এক মুহূর্ত সময় নষ্ট না করে হনহন করে হাঁটতে শুরু করলো। ঘনারামও নাছোড় বান্দা, কারণ সে জানে যতীন একটু পাগলাটে ঠিকই, কখন কি বলে ঠিক নেই, কিন্তু তবুও কাজের ছেলে, আর সেই সাথে সাহসও প্রচুর। ভাই আমার, এমন করিস কেন? তুই তো জানিস কত বড় বিপদে পড়েছি ভাই। শোন শোন, তোকে একটা খোঁজ দিতে আসলাম।
সকালে শুনলাম উত্তরগাঁয়ের করিম ফকির আজ রাতে মারা গেছে। ভাই, এই সুযোগ, তোকে বেশি কিছু করতে হবে না, তুই শুধু এক মুঠো মাটি এনে দে ভাই, দরকারে আমি তোর সাথেই থাকবো, সত্যি বলছি। কথা শেষ হতেই থমকে দাঁড়িয়ে পড়ল যতীন। তারপর কটমট করে তাকালো ঘনারামের দিকে। তোর কি মনে হয় আমি ভয় পাচ্ছি? এই না 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 না, ভয় পাবি কেন? এই মানে কাজটা যেন সহ। দেখ ভাই, একবার যখন পারবো না বলেছি তখন পারবো না, এবার তুই যা। বলেই আবারও যতীন হনহন করে হাঁটতে লাগলো। কয়েক পা গিয়ে কি যেন ভেবে থমকে দাঁড়িয়ে পড়ল। ঘাড় ফিরে বলল, তুই আমার বাড়িতে গেছিলি? হ্যাঁ, মানে গেছিলাম। কিছু দেখতে পাসনি? আরে সেটাই তো বলবো বলবো করছিলাম, দরজা হাট করে খুলে। আর কিছু দেখিসনি? হ্যাঁ, কই না তো। তবে 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 কি? একটা একটা গন্ধ। আর এক মুহূর্ত দেরি করল না যতীন। ওকে দেখে মনে হলো সে যেন দৌড়াচ্ছে বাড়ির দিকে। ঘনারামের আর কিছু বলা হলো না। ভেবেছিল যে করেই হোক যতীনকে সে রাজি করাবে, কিন্তু যা ভাবগতি তাতে রাজি করানো তো দূরের কথা, ওর সাথে কথা বলাও সম্ভব বলে মনে হয় না। ঘনারাম যে অবাক হয়নি তা নয়, হয়েছে। যতীনকে সে সেই ছোটবেলা থেকে দেখে আসছে, কিন্তু আজকের এই যতীন যেন আগের যতীন নয়, কেমন যেন রুক্ষ। আর আর চোখ দুটো, যতীনের চোখ অমন লাল কেন? আর সে হঠাৎ এইসব প্রশ্নই বা করল কেন? ঘনারাম যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব ভাবছিল, তখন অন্যদিকে ঝড়ের গতিতে ঘরে ঢুকল যতীন। আর ঢুকতেই এতক্ষণ ধরে মনের মধ্যে জমতে থাকা উত্তেজনা মিলিয়ে গেল। বিছানার ওপর পা দুলিয়ে বসে আছে যৌবনা। ধীর পায়ে এগিয়ে গিয়ে পাশে বসল যতীন। তারপর শান্ত স্বরে বলল, ঘনারামের কথা শুনে আমি তো ভয় পেয়ে গেছিলাম। কথাটা শুনে খিলখিল করে হেসে ওঠে যৌবনা। কেন ভেবেছিলে তোমাকে না বলে পালিয়ে গেছি কিনা? না, সে ভয় আমি পাই না যৌবনা, কিন্তু তোমাকে যদি কেউ দেখে তাহলে। তোমার আর ভয় কিসের? ছেলেদের কি আর কলঙ্ক আছে? মেয়েদের তো আছে, তুমি ভয় করো না? না, করি না। যতীন চোখ মেলে তাকায় যৌবনার স্নিগ্ধতায় মোড়ানো চেহারার দিকে। এই কয়েকদিনেই যৌবনাকে নিয়ে যতীন স্বপ্ন দেখেছে অনেক, ঘুমিয়ে নয়, জেগে থেকেই। আর তাতেই বুঝেছে যৌবনাকে সে ভালোবাসে। শুধু ভালোবাসে না, যৌবনাকে সে চায়। এখন যেভাবে পাচ্ছে সেভাবে নয়, সে চায় যৌবনা মুক্তভাবে ঘুরে বেড়াক। এই বন্দি আর লুকিয়ে থাকার জীবন ওর হতে পারে না। বলল, তোমাকে যত দেখি, যত শুনি, ততই মুগ্ধ হই যৌবনা। যদি পারতাম সারা জীবন তোমাকে এই ঘরে আটকে রাখতাম। যতীনের কথায় আলতো হাসে যৌবনা। তারপর আরও খানিকটা সরে আসে কাছে। তারপর আস্তে আস্তে মাথাটা এলিয়ে দেয় যতীনের কাঁধে। আমি কি তোমাকে বারণ করেছি? কিন্তু এই বাড়িতে যে আমার জীবন একেবারে ওষ্ঠাগত হয়ে পড়েছে যতীন। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। কেন, কি হয়েছে? বাড়িতে যে একটিও গৃহদেবী নেই। গৃহদেবী ছাড়া কি সেই বাড়িতে নিঃশ্বাস নেওয়া যায় বলো? যতীন খানিকটা অবাকই হয় কথাটা শুনে। গৃহদেবী? হ্যাঁ, গ্রামের কারুর বাড়িতে গৃহশান্তির জন্য সকাল সন্ধে পুজো হয়, কিন্তু যতীন নিজে থেকে কখনো পূজা আর্চা করেনি, বরং সে হেসেছে, টিটকিরি করেছে। কিন্তু এইবার যৌবনার কথা শুনে যতীন আর টিটকিরি করতে পারল না, বরং তার মনে হলো যৌবনা ঠিকই বলছে। তার এতদিনের নাস্তিকতার হাস্যরস সব কিছু যেন যৌবনার চাওয়ার নিচে চাপা পড়ে গেল। বলল, তুমিই বলো, গৃহে কোন দেবীকে ঠাঁই দেবে? যৌবনা যে এতক্ষণ হাতে ছোট্ট কিছু একটা ধরেছিল, সেটা যতীন লক্ষ্য করেনি, করল এইবার। কারণ এখন যৌবনা জিনিসটাকে যতীনের চোখের সামনে তুলে ধরেছে। আধ হাত মতো
লম্বা একটা কালো কুচকুচে পাথরের ফলক, দেখতে অনেকটা আয়নার মতো। যতীন একবার অবাক হয়ে পাথরের ফলকটার দিকে তাকিয়ে প্রশ্ন করল, এটা কি? হাতে নিয়ে দেখো। যতীন হাতে তুলে নিল পাথরের ফলকটা। দেখল ফলকের গায়ে খোদাই করে আঁকা হয়েছে একটা নারী মূর্তি। আগে ফলকটা খুব সম্ভবত কোনো দেওয়ালের অংশ ছিল। খোদাই করা নারীকে যতীনের ভারতীয় বলে মনে হলো না, কারণ সে তার জীবনে এমন সাপের মতো কোঁকড়ানো চুল দেখেনি। মুখটাও খানিকটা লম্বা আর নিচের দিকটা সুচালো। চোখের মণি নেই, অথবা যে শিল্পী খোদাই করেছে চোখটা সে নিজেই খোদাই করেনি। ঠোঁটের দুই পাশ দিয়ে বেরিয়ে আসছে দুটো সুচালো দাঁত। দেবী দাঁড়িয়ে আছে উড়ন্ত অতিকায় পাখির পিঠে। এমন পাখি যতীন কল্পনাতেও ভাবেনি। দেবীর পরনে বস্ত্রের কোনো নিশানা নেই। যতীন অবাক হয়ে তাকিয়ে থাকল ফলকে খোদাই করা নারী মূর্তির দিকে। শিল্পীর তারিফ না করে পারা যায় না। এমন হাতের কাজ এর আগে যতীন দেখেনি কখনো। গড়পুকুরের বিশাল বহু বছরের পুরনো মন্দিরের দেওয়ালে খোদাই করা ছবিগুলো সে দেখেছে, কিন্তু সেইগুলো সাধারণ ছবি, সহজ সরল। কিন্তু তার হাতে যে ফলকটা ধরা, এখানে যে মূর্তিটা খোদাই করা হয়েছে, সেটা এক কথায় অপূর্ব হাতের কাজ। যতীন অবাক হয়ে প্রশ্ন করল, এটা কোন দেবী? রহস্যের স্মিত হাসি হাসে যৌবনা। বলে, এর নাম বজ্রা। তুমি এর আরাধনা করো যতীন, তোমার মঙ্গল হবে। মঙ্গল কতটা হবে এইসব কথা যতীন ভাবে না। সে শুধু এইটুকু জানে যৌবনাকে ভালো রাখতে হবে। বলল, কিন্তু আমি তো এইসবের কিছুই জানি না। শুনেছি পুজোয় অনেক নিয়ম থাকে। আছে তো, আমি তোমাকে সব শিখিয়ে দেব, তুমি শুধু অনুমতি দাও। অনুমতি যতীন দিল। কয়েকদিন যৌবনার বলা অদ্ভুত পন্থায় পুজোও করল। যতীনের জীবনে যৌবনার উপস্থিতি ছাড়া আর কোনো মঙ্গল ঘটল কি না বুঝতে পারে না, কিন্তু যতীন এইটুকু বুঝতে পেরেছে, দিন দিন ওর শরীরটা কেমন যেন দুর্বল হয়ে আসছে। ততটা দুর্বল যতটা দুর্বল হলে শাকু বুড়োর মতো ঝুঁকে হাঁটতে হয়। যতীনের কেন জানি মনে হচ্ছে ওর বয়স এই কয়েকদিনেই অনেকটা বেড়ে গিয়েছে যেন। অনেকদিন আয়নায় নিজের চেহারাটা দেখা হয়নি। একটা আয়না ছিল, কিন্তু যৌবনা সেটা বাইরে ফেলে দিয়েছে। কেন দিয়েছে সেটা যতীন জানে না, জিজ্ঞাসাও করেনি। আর বসে থাকতে পারল না যতীন। কোমরের প্রতিটা শিরা টনটন করছে। মেঝেতেই শুয়ে পড়ল যতীন। তারপর ধীরে ধীরে বন্ধ করল চোখের পাতা। সারা রাতের ক্লান্তি একসাথে হামলে পড়ল। কিন্তু দুই চোখ বন্ধ করার আগে যতীন যদি একবার তার মাথার পাশে দেওয়ালে ঠেস দিয়ে রাখা পাথরের ফলকটার দিকে লক্ষ্য করত, তাহলে সে দেখতে পেত পাথরের ফলকে খোদাই করা নারী মূর্তিটা খানিক নড়ে উঠেই আবারও স্থির হয়ে গেল। এদিকে পরিস্থিতি যখন এমন, ঠিক তখন অন্যদিকে ঘোষালদের বাড়ির সদর দরজা খুলে যাচ্ছে ধীরে ধীরে। খানিকটা ফাঁক হলো, তারপর সেই ফাঁক গলিয়ে বাইরে বেরিয়ে আসলো একটা ছায়া মূর্তি। তারপর সোজা হাঁটতে শুরু করলো মাঠের রাস্তা ধরে। যে অন্ধকারে নিজের শরীরটাকেও ঠিকভাবে দেখা যায় না, সেই অন্ধকারেও ছায়ামূর্তিটার হাঁটার গতি সাবলীল। ছায়ামূর্তিটা হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালো গ্রামের একেবারে শেষ প্রান্তে। হঠাৎই চমকে দিক বিদিক বিদীর্ণ করে বিকট শব্দে আকাশটা যেন ফালা ফালা ভাবে ছিঁড়ে গেল। মুহূর্তের জন্য আলোকিত হয়ে উঠল মাঠ, আর সেই আলোতে যে মানুষটার মুখ একবার জ্বলে উঠেই নিভে গেল, লোকটি আর কেউ নয়, বিধান ঘোষাল নিজে। বিধান ঘোষাল খানিকটা চমকে উঠল। প্রকৃতি নিজের উন্মাদনায় মেতে উঠেছে, আর সেই সাথে বৃষ্টি। ক্ষণে ক্ষণে গর্জে উঠছে আকাশ। হঠাৎই যেন প্রকৃতি তাণ্ডব লীলা শুরু করেছে। কিন্তু এই সব কিছুকে উপেক্ষা করে বাতাসে সৃষ্টি হয়েছে একটা ধ্বনির। কেউ যেন দূর থেকে কান্না করছে সুরে সুরে। বিধান ঘোষাল আরো নড়ে চড়ে উঠল। তারপর হাঁটতে শুরু করলো মাঠের মধ্যে দিয়ে। যত হাঁটছে ততই যেন সুরটা বদলে যাচ্ছে। ওই তো ওইখান থেকে ভেসে আসছে। হ্যাঁ, ওই তো আলো জ্বলছে। বিড়বিড় করতে করতে প্রায় ছুটতে লাগলো বিধান ঘোষাল।
আলো একটা সত্যিই জ্বলছে। এই প্রবল ঝড়ের মধ্যেও একটা আলো স্থির হয়ে জ্বলছে। প্রায় ছুটতে ছুটতে প্রকাণ্ড বটগাছটা নিচে এসে দাঁড়ালো বিধান ঘোষাল। জল কাদায় পুরো শরীর মাখামাখি, চারিদিকে অন্ধকার, আর বিদ্যুৎ চমকাচ্ছে না। আলোটাও যেন নিভে গেল। এত অন্ধকার একসাথে এর আগে কখনো দেখেনি বিধান ঘোষাল। হঠাৎই ঘোরটা যেন ভেঙে গেল। প্রকৃতির গর্জন ছাড়া আর কিছুই আসছে না কানে। সুরটাও কোথায় যেন মিলিয়ে গেছে। এতক্ষণ যেটা হয়নি, এবার সেটাই হলো বিধান ঘোষালের। একটা ভয় বুকের মধ্যে ধীরে ধীরে নাড়া দিচ্ছে। আর তখনই আর একবার চমকে উঠল বিদ্যুৎ, আর সাথে সাথে বিধান ঘোষালের ভয়টা বদলে গেল একটা আতঙ্কে। এমন আতঙ্কিত মানুষ তখন হয় যখন চোখের সামনে দেখতে পায় নিজের মৃত্যুকে। মৃত্যুই বটে, কারণ এক মুহূর্তের আলোর ঝলকানিতে তার চোখের সামনে যে বিভীষিকা ফুটে উঠেছিল, সেই বিভীষিকা সাক্ষাৎ মৃত্যু না হয়ে যায় না। মানুষ নয়, মানুষ এমন দেখতে হয় না, কোনো জন্তুও নয়। বিধান ঘোষাল এমন কোনো জন্তুর কথা শোনেওনি। এ যেন সাক্ষাৎ অতল গহ্বর থেকে উঠে আসা নরকের পিশাচ। হ্যাঁ হ্যাঁ, পিশাচ। আবার গর্জে উঠল আকাশ, সেই সাথে প্রকৃতি যেন আরো উন্মাদ হয়ে উঠল। আর সেই প্রকৃতির এমন উন্মাদনার মধ্যেই বিধান ঘোষাল অনুভব করল তার দুই পা এখন আর শক্ত মাটিতে নেই। পরক্ষণেই একটা প্রবল ঝাঁকুনি, আর তারপর একটা বিকট চিৎকার, আর সেই সাথে আর একটা পৈশাচিক অট্টহাসিতে প্রকৃতির তাণ্ডব যেন বেড়ে গেল দ্বিগুণ। আর সেই সাথে সাথে অট্টহাসি ধীরে ধীরে পরিণত হতে লাগলো একটা গর্জনে। যেন খুলে গিয়েছে অনেক দিনের আবদ্ধ অতল গহ্বরের কোনো নিষিদ্ধ প্রবেশদ্বার। মুক্তির উল্লাসে মেতে উঠেছে বন্দীরা, আর সেই সাথে চিড়ে ফুড়ে বেরিয়ে উঠে আসতে চাইছে সেই অতল গিরিখাদের নিষিদ্ধ জগৎ থেকে। কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি সেই অদম্য ইচ্ছাকে রুখে দিচ্ছে বারবার। বেশ কিছুক্ষণ এভাবেই চলল। তারপর ধীরে ধীরে শান্ত হয়ে আসলো সবকিছু। কেবল বটগাছের একটা মোটা শিকড়ের ওপর পড়ে রইল বিধান ঘোষালের ছিবড়ানো দেহটা। দুপুরবেলা গোটা মাধবপুরে যেন শ্মশানের নিস্তব্ধতা। পরপর 3 জনের এমন বিভৎস মৃত্যুতে পুরো গ্রামে বিরাজ করছে একটা আতঙ্ক। যদিও মৃত্যুগুলো রাতেই হচ্ছে, কিন্তু যে বিভীষিকা রাতে মানুষকে মারতে পারে, সে দিনে যে মারবে না তারই বা নিশ্চয়তা কি? গ্রামের পরিবেশ যখন এমনই থমথমে, ঠিক উত্তরের পথ দিয়ে গ্রামের ভেতরে ঢুকলো একজন ধুতি শার্ট পরা লোক। লোকটির বয়স আন্দাজ 45-50, মাঝারি দৈহিক গঠন, চেহারা বেশ উজ্জ্বল। লোকটি হাঁটতে হাঁটতে হঠাৎই থমকে দাঁড়িয়ে পড়ল। তারপর ঘাড় ঘুরিয়ে আশেপাশে বাতাসে কিছু একটা শুঁকল। তারপর সেই একইভাবে বাতাসে শুঁকতে শুঁকতে এগিয়ে যেতে লাগলো সামনের দিকে। যতই সামনে এগিয়ে যাচ্ছে ততই যেন গন্ধটা আরো স্পষ্ট আর গভীর হয়ে উঠছে। আর সেই সাথে সাথে বেড়ে চলেছে লোকটির গতিবিধি। প্রথমে 1 পা 2 পা করে এগিয়ে গেলেও এইবার সেই গতি ঠেকেছে প্রায় দৌড়ানোতে। আর সেই সাথে চেহারায় থাকা উজ্জ্বলতাটা কমতে কমতে মুখটা পানশুটে হয়ে আসছে। কিসের যেন একটা ভয়, একটা আশঙ্কায় লোকটির ভেতর অবধি কেঁপে কেঁপে উঠছে। লোকটি একবারের জন্য না দাঁড়িয়ে সোজা যতীনের বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়িটার দিকে তাকাতেই মুখে যেটুকু আলো ছিল সেটাও একেবারে মিলিয়ে গেল। মনের কোণে একটা তীব্র ব্যথা অনুভব করল, আর তারই রেশ থেকে গেল লোকটির কণ্ঠ দিয়ে বেরিয়ে আসা কথা দেব। যতীন, বেরিয়ে এসো। ইদানিং শরীরটা ভালো যাচ্ছে না, একটুতেই বড্ড বেশি ক্লান্ত হয়ে আসছে। আর তাই দুপুরে ভরপেট ভাত খাওয়ার পর একটু না ঘুমোলে হচ্ছিল না। যৌবনার কোলে মাথা রেখেই শুয়েছিল যতীন। ঘুমটাও বোধহয় এসেছিল, কিন্তু হঠাৎই বাইরে থেকে চেনা স্বরে নিজের নাম শুনে ধড়মড় করে উঠে বসল যতীন। এই কণ্ঠ যতীনের খুব চেনা, নকুল কুমার। শরীরের সমস্ত ক্লান্তি যেন মুছে গেল, আর সেই সাথে চেহারায় ফুটে উঠল একটা উৎফুল্ল। তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে গেল, কিন্তু যতীন যদি একবার যৌবনার দিকে ফিরে তাকাতো তাহলে দেখতে পেত তার ঠিক পিছনে এই মুহূর্তে যে বসে আছে সে কোনো যৌবনা তো নয়ই,
এমনকি কোনো রক্তে মাংসে গড়া মানুষও নয়। এর উদাহরণ কেবল নরকের পিশাচের সাথেই। বাইরে বেরিয়ে প্রতিবারের মতোই যতীন দেখল নকুল কুমার দাঁড়িয়ে আছে দরজার ঠিক পাশে। যতীন হাসি মুখে এগিয়ে গেল সেই দিকে, কিন্তু যতীন একবারও লক্ষ্য করল না সে এখন আর খানিক ঝুঁকে হাঁটছে না। বাইরে এসেই খানিকটা অবাক হলো যতীন। সদাহাস্য উজ্জ্বল চেহারায় যেন একটা কালো আবরণ বিছিয়ে দেওয়া হয়েছে। কোথায় সেই হাসি হাসি মুখটা? এই প্রথম নকুল কুমার হাত রাখল না যতীনের কাঁধে, কেবল কিছুক্ষণ তাকিয়ে থাকল। তারপর একটা গভীর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যাক, এখনো কিছু সময় আছে, এইটুকুই যা সান্ত্বনা। নকুল কুমারের কথায় খানিক অবাকই হলো যতীন। কিসের সময় আছে, আর সান্ত্বনাই বা কিসের? কিন্তু যতীনের তখনও অবাক হওয়ার বাকি ছিল, আর সেটা হলো এইবার। চলো ঘরে গিয়ে বসি। কথাটা শুনেই চমকে উঠল যতীন। নকুল কুমার তো কখনো বাড়ির ভেতরে যায় না। একবার গিয়েছিল মা মরার সময়, সেটাও বাধ্য হয়ে। লোকটি কে সেটা জানে না যতীন। শুধু এটুকু জানে নকুল কুমার বাবার পরিচিত, বন্ধুও ছিল হয়তো। তার কাছে ভয় পাওয়ার কিছুই নেই। যতীন খানিকটা ইতস্তত করছে দেখে নকুল কুমার আবার বলল, চলো, ঘরে আর কেউ নেই। বলেই নকুল কুমার যতীনের কাঁধ ধরে ইশারা করল। যতীন অবাক হয়ে তাকালো লোকটার মুখের দিকে। কি বলছে লোকটা? ঘরে যে আদতেও কেউ থাকতে পারে সেটাই বা সে বুঝলো কিভাবে? যতীন তো বলেনি। এমনকি ঘরে যে কেউ আসলেই আছে সেটা যেন কেউ বুঝতে না পারে, তার বন্দোবস্ত পাকাপোক্ত। যতীন অবাক হয়ে দেখল নকুল কুমার এগিয়ে যাচ্ছে খোলা দরজার দিকে। যতীনও এগিয়ে গেল, আর গিয়ে যে দৃশ্য দেখল তাতে অবাক আর বিস্ময় পুরো শরীর যেন ঠান্ডা হয়ে গেল। বিছানায় যৌবনা নেই, এমনকি ঘরের কোথাও নেই। কিন্তু সে গেল কোন দিক দিয়ে? তারা তো দরজায় দাঁড়িয়েছিল। যতীনের মাথা ঘুরছে, আর দাঁড়িয়ে থাকতে পারল না। বিছানার ওপর ধপ করে বসে পড়ল। নকুল কুমারের কিন্তু এই দিকে কোনো নজর নেই। তাঁর দৃষ্টি এখন নিবদ্ধ দেওয়ালে ঠেস দিয়ে রাখা পাথরের ফলকে খোদাই করা নারী মূর্তির দিকে। কিছুক্ষণ তাকিয়ে থাকল, তারপর ধীর পায়ে এগিয়ে এসে বসল যতীনের পাশে। যতীনের মাথা নিচু। কোথা থেকে কি ঘটে গেল তার যেন কোনো কিছুরই হিসেব মিলছে না। একটা মানুষ কি এভাবে উবে যেতে পারে নাকি? তাই বা সম্ভব হয় কি করে? যতীন, কোথা থেকে শুরু হয়েছিল আমাকে বলো তো। কথাটা শুনে যতীন ধীরে ধীরে মাথা তুলে তাকালো। লোকটি ঠিক কি জানতে চাইছে সেটা বোধহয় বোধগম্য হলো না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। মেয়েটা কি নাম বলেছিল নিজের? যৌবনা। কোথা থেকে এসেছিল বলেনি কিছু? বলেছে। এইবার যতীন সেই ঝড় বাদলের রাত থেকে শুরু করে যতটা বলা যায়, যতটা বললে নিজের আত্মসম্মান বজায় থাকে, ততটাই বলল। সবটা শুনে নকুল কুমারের চেহারা থমথমে হয়ে গেল। বেশ কিছুক্ষণ মাথা নিচু করে কি যেন ভাবল, তারপর বলল, বজরা, তোমাকে যা বলেছে সবই মিথ্যা। ও বজরাও নয়, যৌবনাও নয়। ওরা কোনো মানুষই নয়, আর তাই ওদের কোনো নাম হয় না। ওদের একটাই পরিচয়, ওরা অতল গহ্বর থেকে উঠে আসা পিশাচ। কথাটা শুনে চমকে উঠল যতীন। পিশাচ? মানে সে এতদিন একটা পিশাচিনীর সাথে? মেরুদণ্ড দিয়ে একটা হিম শীতল স্রোত নেমে গেল যতীনের। পিশাচ? হ্যাঁ, মাঝে মাঝে নিম্ন শ্রেণীর সাধকের সাধনার ভুলে ওরা পাতালপুরী থেকে মুক্ত হয়ে আসে। এ তাদেরই একজন। কিন্তু সে তো আমার কোনো ক্ষতি করেনি, বরং... এইবার নকুল কুমার নিজের কাঁধের ঝোলা থেকে একটা ছোট আয়না বের করে ধরল যতীনের মুখের সামনে। আর ধরতেই যতীনের পুরো পৃথিবীটা যেন নড়ে উঠল। না না না, এ মিথ্যা, এটা সত্য নয়। আয়নায় যে চেহারা প্রতিবিম্ব হচ্ছে সেটা কোনোভাবেই যতীনের হতে পারে না। এ যতীন হয় কিভাবে? যতীনের বয়স সবে 28, কিন্তু আয়নায় যে ছবিটা এখন প্রতিবিম্ব হচ্ছে সেই মুখটা যতীনের ঠিকই, কিন্তু সেটা যেন 28 বছর বয়সী যুবকের চেহারা নয়। এই চেহারায় চামড়া কুঁচকে গিয়েছে, চুল দাড়িতে পাক ধরেছে, আর চোখটা এমন অস্বাভাবিক লাল,
পাগলের মতো 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে নিল যতীন। বেরিয়ে আসলো বুক ফাটা আর্তনাদ। নকুল কুমার কোনো বাধাই দিল না। বেশ কিছুক্ষণ পর যতীন নিজেকে খানিকটা সামলে নিল। তখন নকুল কুমার বলল, ওদের বেঁচে থাকবার একমাত্র রসদ মানুষের দেহের রস, আর তাই ঈশ্বরের কোনো এক অলিক নিয়ম ওদের মানুষের থেকে দূরে সরিয়ে নিয়েছে। কিন্তু একবার যদি মুক্ত হতে পারে তাহলে কিন্তু ওরা হাজার হাজার বছরের ক্ষুধা মিটিয়ে নেয় একসঙ্গে। ধ্বংস হয়ে যায় গ্রামের পর গ্রাম। এবারও তার ব্যতিক্রম হয়নি। এরই মধ্যে মানুষ মরতে শুরু করেছে। বিষ্ণুপুর উজাড় হয়ে গেছে, এইবার ও এই গ্রামকে উজাড় করবে। বিষ্ণুপুর? চমকে উঠল যতীন। যৌবনাও তো এই নামটাই বলেছিল সেখানে ওর মামার বাড়ি, আর গ্রামের মোড়ল তাকে বিয়ে করতে চেয়েছিল বলেই সে বাড়ি থেকে পালিয়েছে। বুকের ভেতর কারা যেন হাতুড়ি পিটাচ্ছে, পুরো শরীর কাঁপছে। তবে কি সেই দিন মিন্টু যা বলল সবই সত্যি? যৌবনা আসার পর যতীনের সাথে গোটা জগতের সম্পর্ক ঘুচে গিয়েছে, তাই সে বাইরের খবর আর রাখে না। কিন্তু সেই দিন হাট থেকে ফেরার সময় মিন্টুর সাথে দেখা হয়েছিল যতীনের। মিন্টুই বলেছিল গ্রামে নাকি একের পর এক মানুষ মারা যাচ্ছে, কোনো এক বিশাল দানব নাকি এইসব মানুষগুলোকে মারছে। গ্রামের সবাই নাকি তেমনই বলছে। যতীন এইসব আজগুবি কথায় বিশ্বাস করেনি, করার কথাও নয়। যে গ্রামে বাঘই নেই সেইখানে নাকি দানব এসেছে, এ বড়ই হাস্যকর আর অবিশ্বাস্য কথাই বটে। কিন্তু এইবার নকুল কুমারের মুখে বিষ্ণুপুর কথাটা শুনে শিউরে উঠল। বিষ্ণুপুর? হ্যাঁ, 3 মাস আগের ঘটনা। গ্রামে এখন মানুষ বলতে আর কেউই নেই। হাজার হাজার বছরের খিদে। 20-30 জন মানুষের রসে খিদে মেটে না, আরও চাই, আরও। তাই সে এবার এসেছে এখানে, আর মোহে ভুলিয়েছে তোমাকে। ওরা মায়াবী, ওদের মায়া থেকে বাঁচা কিন্তু খুবই কঠিন। ওরা প্রথমে প্রেমিকা হয়ে আসে জীবনে, তারপর তার দেহের সব রসটুকু শুষে নেয়। কিন্তু সেটা আস্তে আস্তে, কারণ সে ততদিনই বেঁচে থাকবে যতদিন তার পুজো চলবে। আর তখন চাইলেও অন্য কোনো সাধক তাকে আয়ত্ত করতে পারবে না, কারণ সে কৃতদাসী হিসেবেই ধরা দিয়েছে। এ এমন এক কৃতদাসী যে প্রভুর মন জয় করে, কাজ করে ইচ্ছা স্বাধীন। শরীর টলতে লাগলো যতীনের। সব মিলে যাচ্ছে, সব। যৌবনা তো তাকে বলেছিল পূজা করতে। যৌবনা যতীনের একটি আবদারও অপূর্ণ রাখেনি, যতীনও রাখেনি। কিন্তু তুমি যতক্ষণ আমার পাশে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার উপর কোনো সম্মোহনী কাজ করবে না কোনো অপশক্তির মায়া। বিষয়টা এতক্ষণে উপলব্ধি করল যতীন। আর সেটা হলো, এই প্রথম সে যৌবনা ব্যতীত অন্য মানুষের সাথে কথা বলছে এত নম্রভাবে। রাগ হচ্ছে না এতটুকুও, অথচ ঘনারামের সামান্য কথায় সে খেকিয়ে উঠেছিল, বিষিয়ে উঠেছিল পুরো শরীর। বারবার মনে হচ্ছিল এই ঘনারামই তাকে যৌবনার কাছে যেতে দেরি করিয়ে দিচ্ছে। একটা অব্যর্থ টান ছিল তার যৌবনার প্রতি। যৌবনার বলা প্রতিটি কাজ সে মাথা নুইয়ে করে দিতে পারে, কিন্তু ঘনারামের সামান্য কাজটুকু করতেও তার অপরাগতা। অথচ সেই বলেছিল নিজে কাজটা করে দেবে। টুকটাক করে যদি বউটা তার ফিরে আসে তাহলে ওর নিজেরও ভালো লাগবে। কিন্তু তবে কি এই গ্রামও উজাড় হবে? সবাই মারা পড়বে কেবলমাত্র আমার ভুলের জন্য? জন্ম মৃত্যু ঈশ্বরের হাতে। কিন্তু আমি অনুমতি দিয়েছিলাম তাকে। হ্যাঁ, এটা সত্যি যে অনুমতি ছাড়া আশ্রয় নিতে পারে না, কিন্তু সেই অনুমতি নেওয়ার ছল ওদের অনেক। অস্থির হয়ে ওঠে যতীন। তবে কি এখন আর কিছুই করার নেই? প্রশ্নটা করার আগে যতীন একবারের জন্য ভাবে না যে নকুল কুমার কে এটা সে জানে না, লোকটি কি করে সেটাও সে জানে না। সে ঠিক কোন উপায় এই পিশাচিনীর সাথে লড়াই করবে সেই ভাবনাও তার মাথায় এলো না। কেবল জন্মালো একটা বিশ্বাস,
নকুল কুমার ঠিক পারবে, কারণ নকুল কুমার তখন দীর্ঘশ্বাস ছেড়ে বলেছিল এখনো কিছুটা সময় আছে। কিন্তু সে একটা বিষয় কিছুতেই বুঝতে পারছে না, সেটা হলো বিষ্ণুপুরে কি এমন হয়েছিল যার জন্য পিশাচিনীটাকে এখানে আসতে হয়েছিল। সেখানে তো মানুষের অভাব নেই, 20-30 জন লোক নিয়ে একটা গ্রাম হয় না নিশ্চয়ই। প্রশ্ন করল যতীন। উত্তরে তাচ্ছিল্যের সাথে নকুল কুমার বলল, ওখানেই তো তারা খেয়েছে। তুমি ওর পিঠের কালো দাগটা দেখোনি? যতীন অবাক হয়ে তাকালো নকুল ঠাকুরের দিকে। হ্যাঁ, এটা সত্য যে যৌবনার পিঠের ঠিক মাঝখানে একটা পোড়া দাগ আছে। পুরো নগ্ন দেহে যতীন কেবল ওই একটি খুঁতি দেখতে পেয়েছিল। ঘা এখনো পুরোপুরি শুকায়নি। জিজ্ঞাসা করায় যৌবনা বলেছিল এটা নাকি তার মামার দেওয়া। বিয়েতে রাজি না শুনে গরম খুন্তি ঠেসে ধরেছিল পিঠে। কথাটা শুনে বুকটা সেই সময় ব্যথায় হু হু করে উঠেছিল যতীনের। যতই ছদ্মবেশ ধরুক, আমার মন্ত্রপুত আগুনের ধুনির কাঠের পোড়া দাগ ও কিছুতেই লুকোতে পারবে না। যতীনের পুরো শরীরটা শিউরে উঠল, আর সেই সাথে সাথে অন্ধবিশ্বাসটা সত্যিকারের বিশ্বাসে এবং তারপরই আরও দৃঢ় থেকে দৃঢ়তর হয়ে উঠল। যতীন লক্ষ্য করল নকুল কুমারের চেহারা থেকে হারিয়ে যাওয়া, মিলিয়ে যাওয়া জ্যোতির সেই উদ্ভাস আবারও ফিরে আসছে। বলল, আচ্ছা, তুমি বললে 3 জনকেই বাইরে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, তাই না? হ্যাঁ, মিন্টু তো তেমনটাই বলল। আগের ধকল এখনো সামলে উঠতে পারেনি, শক্তিও কমে গেছে অনেকটা, আর তাই সে শিকার ধরার জন্য আশ্রয় নিয়েছে ছলনার। কিসের ধকল? বিষ্ণুপুরেই ওর সাথে আমার প্রথম দেখা। ওই যে বললাম ওরা মায়াবী, আর সেখানেই ভুলটা হয়েছিল। কিন্তু এইবার আর একই ভুল হবে না। গ্রামের বাতাসে আমি গন্ধটা পেয়েছি আসবার সময়, তবে সেটা এখনো ততটা বেশি তীব্র নয়, যার অর্থ এখনো সে নিজের সবটুকু শক্তি ফেরত পায়নি। আর এটাই মোক্ষম সুযোগ। কিসের সুযোগ? নকুল কুমার ঠিক কি করতে চাইছে? কি সেই উপায়? এইসব বুঝতে পারল না যতীনের। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো, আর সেই সাথে একটা অজানা আতঙ্কে শরীরের লোম সজাগ হয়ে উঠল। সে জানে যে লড়াইটা হতে যাচ্ছে সেই লড়াই মানুষের সাথে মানুষের নয়, বরং মানুষের সাথে অতল গহ্বরের কোনো পিশাচের। এই লড়াই শুভ আর অশুভ শক্তির লড়াই, যেখানে জয় পরাজয়ের হিসেব আগে থেকে করা সম্ভব নয়। আর যতীন এটাও জানে এই লড়াইয়ের পরাজয়ের অর্থ নির্ঘাত মৃত্যু। আর মৃত্যু এমন এক অদৃশ্য শক্তি, যে শক্তি এক লহমায় ঘুচিয়ে দিয়ে যায় জগতের সব কিছু। ছিন্ন হয়ে যায় আত্মার সাথে আত্মার বন্ধন। হঠাৎই নকুল কুমারের গতিবিধি চঞ্চল হয়ে উঠল। বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর অদ্ভুতভাবে বাতাসে কি যেন শুঁকতে শুঁকতে বেরিয়ে গেল ঘর থেকে। যতীন বসেই রইল হতভম্বের মতো, আর বসে থাকতে থাকতে অনুভব করল তার ঠিক পিছনে কেউ একজন বসে আছে হাঁটু মুড়ে, আর সেই সাথে ঘরের বাতাসে ভারী হয়ে উঠেছে একটা মাংস পোড়া গন্ধে। এই গন্ধটা বড্ড চেনা যতীনের। যৌবনা। নকুল কুমার হঠাৎই থমকে দাঁড়িয়ে পড়ল বাড়িটার সামনে। তীব্র মাংস পোড়া গন্ধটা ভেসে আসছে বাড়ির ভেতর থেকে। নকুল কুমার 1 পা 2 পা করে এগিয়ে গিয়ে বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর একবার ঘাড় ঘুরিয়ে এদিক ওইদিক তাকালো। আশেপাশে কোনো জনপ্রাণীও নেই। দেরি করল না নকুল কুমার, দ্রুত কাঁধের ব্যাগ থেকে বের করলো একটা ভাঙা শামুকের টুকরো। তারপর ব্যস্ত হাতে দাগ কেটে দিল দরজার ঠিক মাঝখানে। তারপর যে পথে এসেছিল ঠিক সেই পথেই ফিরে আসলো যতীনের ঘরের দরজার সামনে। ঘরের দরজাটা হাট করে খোলা, যেমনটা সে দেখে গিয়েছিল। একটা পা ঘরের ভেতরে রাখলো নকুল কুমার, আর রাখতেই পুরো শরীরটায় যেন একটা ইলেকট্রিক শক লাগলো। বিছানার ওপর পা ঝুলিয়ে ঠিক একইভাবে বসে আছে যতীন, মাথা নিচু। নকুল কুমারের ইন্দ্রিয় সাবধান হয়ে উঠল। সে 1 পা 2 পা করে এগিয়ে যেতে লাগলো সামনের দিকে। পায়ের মৃদু আওয়াজটা শুনে বোধহয় মাথাটা তুলল যতীন। একটু আগে শান্ত চেহারাটা বদলে গিয়েছে কঠোরতায়।
চোয়াল শক্ত, দুই চোখ জবা ফুলের মতো লাল। সেই রক্তাভ চোখের দৃষ্টি এখন নকুল কুমারের ওপর নিবদ্ধ। রাগে যেন কাঁপছে পুরো শরীর। কণ্ঠ দিয়ে বেরিয়ে আসলো একটা হিস হিসে কর্কশ স্বর। এখান থেকে চলে যান কাকু। মনে মনে প্রমাদ গুনল নকুল কুমার। পিশাচিনী যে যতীনের শরীরে প্রবেশ করতে পারে এই সম্ভাবনা তার একবারের জন্যও মনে আসেনি, আসার কথাও নয়। তাহলে আর কথাটা ভাবতে ভাবতে নকুল কুমারের চোখ গেল যতীনের গলার দিকে। গলাটা ফাঁকা, কালো সুতোয় বাঁধা তামার তৈরি ছোট্ট মাদুলিটা এখন অদৃশ্য হয়ে গেছে। কোনো অদৃশ্য শক্তি মাদুলি শরীর থেকে আলাদা করার শক্তি রাখে না, যদি না যতীন নিজে এই কাজটা করে থাকে। কি হলো, শুনতে পাননি? চলে যান এখান থেকে। নকুল কুমার কিন্তু কিছু বলল না, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। তারপর আবারও ধীর পায়ে বেরিয়ে আসলো ঘরের বাইরে, আর এসেই সশব্দে বন্ধ করে দিল দরজাটা। তারপর আবারও কাঁধের ব্যাগ থেকে ভাঙা শামুকের খোলটা বের করে দাগ কেটে দিল, ঠিক সেইভাবে যেভাবে সে একটু আগেও সেই বাড়ির দরজায় দাগ কেটে গেছে। এরপর আর এক মুহূর্ত অপেক্ষা করল না নকুল কুমার। মাঠের ওপর দিয়ে সোজা হাঁটতে শুরু করলো নদীর দিকে। কয়েকদিনের বৃষ্টিতে নদীর জল বেশ ফুলে ফেঁপে উঠেছে। জলের স্রোত পাক খেতে খেতে ছুটে চলেছে ভাটার দিকে। আর নকুল কুমারের তীক্ষ্ণ শকুনের দৃষ্টি এখন স্থির হয়ে আছে সেই নদীতে পাক খেতে থাকা অশান্ত জলের কুণ্ডলীর ওপর। শরীরটা পাথরের মতো স্থির থাকলেও দুই চোখের মণি দুটো ছুটোছুটি করছে অস্থিরভাবে। হঠাৎই যেন থমকে গেল সেই চোখের দৃষ্টি। এরপর কোনো কিছু বোঝার আগেই শিকারী বাঘের মতো ওঁত পেতে থাকা শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ল নকুল কুমার। জলের প্রবল স্রোতে নকুল কুমারের দেহটা পাক খেতে খেতে ঠিক কোথায় যেন অদৃশ্য হয়ে গেল, সেটা আর বোঝা গেল না। কয়েক মিনিট কাটল, তারপর হঠাৎই প্রবল ঘূর্ণিপাকের নিচ থেকে ছিটকে বেরিয়ে আসলো একটা দেহ। তারপর দ্রুত বেগে ছুটতে লাগলো তীর লক্ষ্য করে। নকুল কুমার যখন ঢেউ আর স্রোতের টান থেকে বিধ্বস্ত দেহটাকে টেনে ছেড়ে উপরে উঠল, তখন দিনের আলো প্রায় ফুরিয়ে এসেছে। সূর্যের ম্লান আলোয় ছেয়ে গেছে চারপাশ। আর সেই আলোতেই নকুল কুমারের ডান হাতে চকচক করছে একটা বিশাল পাকা রুই মাছ। নকুল কুমারের হাতের দুটো আঙুল ঢুকে গেছে মাছটার গালাশির ভেতর। বুকটা ওঠানামা করছে হাঁপড়ের মতো। বেশ কিছুক্ষণ নিজের দেহটাকে কিনারায় ফেলে রাখার পর অবশেষে উঠে বসল। সূর্য এরই মধ্যে ডুবে গিয়েছে, আর সেই সাথে চারিদিক ছেয়ে গেছে একটা গাঢ় কালো অন্ধকারের চাদর। আকাশে তারা নেই একটিও, ছুটে বেড়াচ্ছে মেঘের দল। চারিদিকে বিরাজ করছে প্রবলের আগের নিস্তব্ধতা। অপেক্ষা শুরু সঠিক সময়ের, আর তারপরই প্রকৃতি দেখাবে নিজের রুদ্রমূর্তি। নকুল কুমার মাছটাকে নিয়ে উঠে আসলো। তারপর মাছটাকে নিয়ে এদিক ওদিক থেকে জড়ো করতে লাগলো সারাদিনের রোদে কিছুটা হলেও শুকনো ডাল। তারপর সেইগুলোতে অতি কষ্টে আগুন জ্বালিয়ে অবশেষে হাতের মাছটাকে আগুনের পাশে রাখল। ভেজা কাপড়ে বেশিক্ষণ থাকলে শরীরে একটা কাঁপুনি আসে। নকুল কুমার এইবার সেই কাঁপুনিকে উপলব্ধি করল, আর করতেই খুলে ফেলল শার্ট, ভালো করে চেপে নিল ধুতি। লোকটি ঠিক কি করতে চাইছে তা এখনো স্পষ্ট নয়। সেই সাথে স্পষ্ট নয় এমন প্রকাণ্ড স্রোতের মধ্যে একটি মানুষ ঠিক কোন উপায় এমন 500 ওজনের মাছ ধরতে পারে। নকুল কুমার একবার এপাশ ওপাশ তাকালো, তারপর মাথার ওপরে তাকালো। সবকিছু দেখে শুনে কি যেন একটা ভাবলো। তারপর যেখানে আগুনটা প্রথমে জ্বালিয়েছিল তার থেকে হাত পাঁচ সরে আর একটা ধুনি সাজাতে লাগলো। তারপর পুরনো ধুনি থেকে একটা জ্বলন্ত কাঠ এনে বিড়বিড় করে কিছু একটা বলে সেই আগুন ফেলে দিল সদ্য সাজানো শুকনো ভিজে ডালের ওপর। আর দিতেই দপ করে জ্বলে উঠল পুরো ধুনি, যেন নকুল কুমার আগুন ডালের ওপর নয়, ফেলেছে জ্বালানির তেলের ওপর। তারপর নদী থেকে ধরে আনা 500 ওজনের মাছটাকে রেখে বসে পড়ল আগুনের সামনে। রুই মাছটার উপরে বসে থাকতে অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু এটাই সেই সাধনার নিয়ম। নকুল কুমারের 2 চোখ বন্ধ। মাঝে মাঝে হাতে ধরে থাকা ব্যাঁকা হাতটা একবার চক্কর দিয়ে স্থির হয়ে যাচ্ছে।
মুখে উচ্চারিত হচ্ছে এক বিজাতীয় মন্ত্র। এই মন্ত্র এর আগে ইহলোকের কোনো মানুষ শুনেছে কিনা সন্দেহ। বেশ কিছুক্ষণ পর হঠাৎই নকুল কুমার অনুভব করল যে মরা মাছটার উপর সে বসে আছে সেই মাছের দেহেই যেন প্রাণ ফিরছে ধীরে ধীরে, আর তাতে এই মাছটা একটু বাদে বাদেই নড়ে উঠছে। এমনিতে বসতে অসুবিধা হচ্ছে, তার উপর যদি এমন নড়াচড়া করে তাহলে বসে থাকা অসম্ভব। আর সেটা হলে ঠিক কি হতে পারে সেটা ভেবেই নকুল কুমারের মন্ত্রের স্বর খানিকটা বাড়িয়ে দিল, আর সাথে হাতে ধরে থাকা ব্যাঁকা হাতটা চক্রাকারে ঘোরাতে লাগলো আগুনের চারপাশে। ধীরে ধীরে আবারও শান্ত হয়ে আসলো মাছটা। এভাবে আরো বেশ কয়েকবার চলল। রাত যতই বাড়ছে চারপাশ যেন ততই নীরব হয়ে আসছে। মনে হচ্ছে ইহ জগতে আর কোনো প্রাণী নেই, আর কোনো শব্দ নেই, কেবল বিস্তীর্ণ নিস্তব্ধতা। আর এই নিস্তব্ধতাতেই যেন বারবার একটা অশুভ সুর বেজে উঠছে নকুল কুমারের মনে। সে এর আগেও এই একই সাধনা করেছে, কিন্তু সেইবার তো এমন হয়নি। মন্ত্রের গতি খানিক কমে আসলো। ধীরে ধীরে খুলে গেল নকুল কুমারের চোখের পাতা, আর খুলতেই চোখের সামনে যে বিভৎস মূর্তিটাকে বিকট আকার ধারণ করে দাঁড়িয়ে থাকতে দেখল, তাতে নকুল কুমারের বুক যে একটু কেঁপে ওঠেনি সেটা বললে মিথ্যা বলা হবে। বুক কেঁপে উঠল নকুল কুমারের, কিন্তু সে জানে শরীর যতক্ষণ মাছের ওপর নিবদ্ধ আছে ততক্ষণ পর্যন্ত তার কোনো ক্ষতি, কোনো অপশক্তি করতে পারবে না। কিন্তু তবুও চোখের সামনে এমন এক বিকট মূর্তিকে দেখলে নিজের স্নায়ুর ওপর কিছুটা চাপ পড়ে বইকি। তার চোখ দুটো আবারও বন্ধ করে নিল নকুল কুমার, তারপর উচ্চারণ করতে লাগলো আরেকটি বিজাতীয় মন্ত্র। এইবার ধীরে ধীরে একটু একটু করে কেটে যেতে লাগলো চারিদিকে সকল নিস্তব্ধতা। মুহূর্তের মধ্যে বদলে গেল চারপাশের পরিবেশ। গর্জে উঠল আকাশ, আর সেই সাথে প্রবল ঝড়। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে নকুল কুমারের জ্বালানো আগুনে তার ছোঁয়া লাগছে না বিন্দু মাত্র। কাদের যেন উথাল পাথাল করা হুঙ্কারে কেঁপে উঠছে জমিন, কাদের যেন অট্টহাসি কানে তালা লাগার অবস্থা। নকুল কুমার জানে এইসব মিথ্যা, সত্য নয়, অপশক্তির তৈরি ইন্দ্রজাল। অনেক সাধনা সে করেছে, আর সেই অভিজ্ঞতা থেকে বলছে এটা সত্য নয়। সৃষ্টি হওয়া এই প্রকাণ্ড প্রলয় কেবল তারই জন্য। ইহজগতের একটি মানুষও তা উপলব্ধি করতে পারবে না। আর সেই সাথে নকুল কুমার এটাও জানে যতক্ষণ পর্যন্ত তার বীজ মন্ত্র ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো অপশক্তি তাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু ভয়, হোক না সে সাধক, হোক বা তান্ত্রিক, তবুও মানুষ তো। স্নায়ু যে সবসময় নিজের কথাই শুনবে এই নিশ্চয়তা কে দেবে? নকুল কুমার নিজেও দিতে পারল না, কারণ এরই মধ্যে সে উপলব্ধি করল তার চারপাশে ঘিরে দাঁড়িয়েছে নরকের দ্বার থেকে মুক্তি পাওয়া হাজার হাজার প্রেতের দল। তাকে ঘিরে উল্লাসে ফেটে পড়ছে এইসব প্রেতের দল, করতালি দিয়ে নাচছে। হাড়ের সাথে হাড় ঠোকাঠুকি খেয়ে সৃষ্টি হচ্ছে এক অদ্ভুত হাড় হিম করা আওয়াজ। নকুল কুমার আর চোখ বন্ধ করে থাকতে পারল না। সে জীবনে কম সাধনা করেনি, অনেক সিদ্ধি লাভ করেছে, কিন্তু এইবার তার সকল সাধনা, সকল আত্মবিশ্বাস, ক্ষমতা সব যেন মাথা নুইয়ে নিল। সামনে দাঁড়িয়ে থাকা বিকট মূর্তির অমন হুঙ্কারে থরথর করে কেঁপে উঠল মাটি, আর সেই সাথে নড়ে উঠল তারই আসনের নিচে রাখা মৃত মাছটা। একটা অজানা ভয়, একটা আতঙ্ক গিলে খাচ্ছে ধীরে ধীরে। মাছটা এইবার বেশি করে নড়ছে। সে জানে এইভাবে চলতে থাকলে বিপদ নিশ্চিত। বিদ্যুৎ কেন চমকাচ্ছে না? ভাবতে ভাবতে গর্জে উঠল আকাশ, আর সেই সাথে মুহূর্তের জন্য আলোয় ঝলসে গেল পুরো বিস্তীর্ণ মাঠ। আর সেই ঝলসানো আলোতেই নকুল কুমার দেখল সাক্ষাৎ নরক থেকে উঠে আসা সেই প্রাণীটাকে। হ্যাঁ, প্রাণী, কিন্তু এটাই তার সাথে প্রথম দর্শন নয়। এর আগেও একবার দেখা হয়েছিল নকুল কুমারের সাথে, কিন্তু সেইবার এতটা ভয় পায়নি নকুল কুমার যেটা এইবার পেল। আর সেই সাথে একটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল বুক। তবে কি সে আবারও নিজের পূর্ণ শক্তি ফিরে পেয়েছে? না না না, এ হতে পারে না, সম্ভবই নয়। এখনো 1 মাসও কাটেনি, এরই মধ্যে
এতটা শক্তি সে পেল কিভাবে? কথাটা ভাবতে গিয়েও থমকে গেল নকুল কুমার। তবে কি যতীন? মনে মনে প্রমাদ গুনল নকুল কুমার। এই আশঙ্কাটা সে এর আগে করেনি কারণ যতীনের মৃত্যু মানে সেই পিশাচিনীরও মৃত্যু। তবে কি আজ রাতের শিকারকে বাইরে টেনে নিয়ে আসতে না পেরে শেষে সবকিছু ভুলে নিজের প্রভুকেই? পুরো শরীরটা একটা ভয়ে শিউরে উঠল নকুল কুমারের। আর তখনই আরেকবার চমকে উঠল বিদ্যুৎ চমকের ঝলকানিতে আলোকিত হয়ে উঠল চারপাশ। আর তাতেই সে দেখল তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে ও কে? আকৃতি মানুষের মতো হলেও এমন আকৃতির মানুষ সে এর আগে কখনো দেখেনি। গর্জে উঠল সেই নারী মূর্তি। অনেক হয়েছে, অনেক হয়েছে, বারবার বাধা দিয়েছিস তুই। আর সহ্য করব না। এই লড়াই আমার শেষ লড়াই। গম গম করে উঠল চারপাশের বাতাস। কথাগুলো বারবার প্রতিধ্বনিত হতে লাগলো নকুল কুমারের কানে। আর এই কণ্ঠ কোনো একজন মানুষের নয়, পুরুষ আর নারী কণ্ঠে মিশে গেলে ঠিক যেমন শোনায়, এই স্বর ঠিক তেমনই। অর্থাৎ নকুল কুমারের অনুমানই সঠিক। তার ঠিক সামনে যে বিভৎস মূর্তি দাঁড়িয়ে আছে সে কেবল নিজের শক্তিতে নয়, বরং তার সাথে মিশে আছে আরেকটি পুরুষের দেহ। আর সেই পুরুষ যতীন ছাড়া আর কেউ নয়। অর্থাৎ পিশাচিনী জানে তার মৃত্যু অবধারিত, কারণ নিজের প্রাণ ভ্রমরাকে সে নিজেই ভক্ষণ করেছে প্রতিহিংসার বশে। আর এর ফলাফল ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা অনুমান করতে গিয়েও ভয় আর আতঙ্কে থরথর করে কেঁপে উঠল নকুল কুমার। আর তার সাথে সাথে কেঁপে উঠল আসনের উপরে রাখা মৃত মাছটা। এ এক অসম লড়াই। নকুল কুমার জানে এই লড়াইয়ের সমাপ্তি ঘটবে একমাত্র মৃত্যু দিয়েই। এইবার দুই চোখ বন্ধ করে নিল নকুল কুমার। জপতে শুরু করলো বীজ মন্ত্র। বীজ মন্ত্রে তালে তালে গর্জে উঠছে আকাশ, সেই সাথে কাদের যেন বুক ফাটা হাহাকার। খুলে যাচ্ছে আকাশের গুপ্ত পথ, আর সেই সাথে উন্মুক্ত হচ্ছে অতলের কোনো এক সুড়ঙ্গ পথ। কারা যেন হুড়মুড় করে উঠে আসতে চাইছে, কিন্তু বারবার কোনো এক অদৃশ্য শক্তিতে আঘাত খেয়ে ছিটকে পড়ছে। হাড়ের সাথে হাড়ের আঘাত লেগে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে দেহ। পরক্ষণেই আবার মর্মর শব্দে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা হাড়গুলো থেকে সৃষ্টি হচ্ছে আর একটি বিশাল কঙ্কাল। নকুল কুমার আর তাকালো না। বীজ মন্ত্রের তীব্র প্রকোপে পুরো শরীর কাঁপছে, আর সেই সাথে নাক, কান আর দুই চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে লাল রক্তের ধারা। একটা অসহ্য যন্ত্রণায় বেঁকে যাচ্ছে শরীর। একটা অদৃশ্য শক্তি বারবার তাকে ছিটকে ফেলে দিতে চাইছে আসনের উপর থেকে, কিন্তু পারছে না। মুখে আর আসনের নিচে মাছের উপস্থিতিতে। কিন্তু খুব বেশিক্ষণ নিজেকে সামলাতে পারল না নকুল কুমার। একটা তীব্র ঝটকায় ছিটকে গেল আসনের উপর থেকে, আর যেতেই দপ করে নিভে গেল ধুনির আগুন। কারা যেন আবার ফেটে পড়ল অট্ট হাসিতে, আর সেই সাথে বুক ফাটা হুঙ্কারে থরথর করে কাঁপতে লাগলো মাটি। নকুল কুমার এইবার তাকালো সামনের চাপ চাপ অন্ধকারের দিকে। সে জানে এইবার মৃত্যু নিশ্চিত। একবার মাথার উপরে তাকালো নকুল কুমার, কারণ সে জানে এখন সে যেটা করতে যাচ্ছে এটা করা ছাড়া তার আর কোনো উপায় নেই। উঠে আসছে, ওই তো হুড়মুড় করে মাটি ফুঁড়ে আসছে শত শত পিশাচের দল। এদের আটকানোর জন্য যদি এই তুচ্ছ জীবন দিতে হয় তাহলে ক্ষতি কিসের? জীবনের যতটুকু শক্তি ছিল সবটুকু শক্তিকে কণ্ঠের মাঝখানটায় এনে চিৎকার করে উঠে সে বলল, ইসা মুতাং দাংসো। পরক্ষণেই একটা বুক ফাটা আর্তনাদ, আর সেই আর্তনাদের সাথে সাথে নকুল কুমারের শরীরটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ল চারিদিকে। আর সেই সাথে সাথে বেরিয়ে আসলো একটা জ্যোতির উদ্ভাস। আর পরক্ষণেই আবারও হাজার হাজার নরকের গভীর থেকে উঠে আসা পিশাচের মরণ আর্তনাদে ফেটে পড়তে লাগলো চারিদিক। যেন একসাথে হাজার হাজার মানুষকে জমা করে ওপর থেকে বর্জন করা হচ্ছে অ্যাসিডের বৃষ্টি, আর সেই সাথে মুহুর্মুহু বিদ্যুতের চমক। যেন আকাশ থেকে আলোর চাবুক এসে গুঁড়িয়ে দিচ্ছে সবকিছু। কিন্তু এই দৃশ্য দেখার মতো চোখ আর দৃশ্যের ভয়াবহতা বোঝার শক্তি কেবল একজনেরই ছিল, আর সে হলো নকুল কুমার নিজে। কিন্তু সেই একটা
একটা মাত্র শব্দ, যা উচ্চারণ করে নিজের জীবনকে সে উৎসর্গ করেছে স্বয়ং দংশর কাছে। এই উৎসর্গ বৃথা যাবে না, যাওয়া সম্ভব নয়। আসমান থেকে বর্জন হয়ে আসতে লাগলো আগুনের চাবুক, গড়িয়ে দিতে লাগলো অতল গহ্বর থেকে উঠে আসা সকল পিশাচের বিভৎস দেহগুলোকে। একটা সময় ধীরে ধীরে শান্ত হয়ে আসলো চারপাশের পরিবেশ, এতটাই শান্ত যে নদীর ধারে একটু আগে যে রণক্ষেত্র তৈরি হয়েছিল দুই শক্তির মধ্যে, তার কোনো অস্তিত্বই রইল না। কেবল নিভে যাওয়া ধনির আগুনের পাশে পড়ে রইল একটা অতি জীর্ণ শীর্ণ বৃদ্ধের ছিবড়ানো দেহ, যে দেহটাকে দেখে এখন চিনতে না পারলেও কয়েকদিন আগেও তাকে গ্রামের লোক যতীন নামেই চিনত। কিন্তু এই যতীন আর আগের যতীনের মধ্যে পার্থক্যটা আকাশ পাতাল। এই যতীন 28 বছরে যুবক নয়, বরং বয়সের শেষ প্রান্তে পৌঁছে যাওয়া এক বৃদ্ধ, যে বৃদ্ধের শরীর থেকে শেষ বিন্দু রক্তটুকুও কেউ শুষে নিয়েছে। দূর থেকে ভেসে আসছে মোরগের ডাক। রাতভর আসনে বসে থাকা সাধকের এখন আর ফেরার তাড়া নেই, কারণ এরই মধ্যে তার দেহের ছড়িয়ে ছড়িয়ে থাকা মাংসপিণ্ডগুলোকে নিজের করে পেতে সাপদের দল নিজেদের মধ্যেই প্রতিযোগিতায় নেমেছে। যেমন প্রতিযোগিতায় নেমেছিল মাটির নিচের অন্ধকার চিরে ফুটে বেরিয়ে আসা পিশাচের দল, সৃষ্টি করতে চেয়েছিল নরকের ত্রাস। আপনারা শুনছিলেন সজীব মাহমুদ নীলের কলমে নরকের ত্রাস। গল্পপাঠ রৌনক, যতীন সৌরভ, যৌবনা শিউলি, ঘনারাম শীর্ষেন্দু, নকুল কুমার ইন্দ্রজিৎ। গল্পের পরিচিতি পর্বে রিতম, গল্পের অডিও রূপান্তর শিউলি, পোস্টার ডিজাইনে অভ্র, সমগ্র পরিচালনা এবং পরিবেশনায় টিম স্টোরি বাংলা। শেষ হলো স্টোরি বাংলার আজকের নিবেদন সজীব মাহমুদ নীলের কলমে নরকের ত্রাস। আগামী সপ্তাহে আমরা ফিরে আসবো আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, আর অবশ্যই শুনতে থাকুন স্টোরি বাংলার প্রত্যেকটি গল্প। স্টোরি বাংলা, গল্পের নতুন ঠিকানা।